অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদেরই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে। আমাদের আজকের কেমন আছেন অনুষ্ঠানটি আমাদেরকে হেল্প করেছেন, সাহায্য করেছেন বিকন ফার্মাসিউটিক্যালস, এবং তাদের সৌজন্যে আমাদের আজকের অনুষ্ঠানটি পুরোপুরিভাবে হচ্ছে ফুসফুসে ক্যান্সার যারা তাদেরকে নিয়ে, এবং বিষয়টি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুস ক্যান্সারের কারণ, প্রতিকার ও চিকিৎসা। আপনাদের সাথে আমি পুরোটা সময় জুড়ে আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ফুসফুসে ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে চলেছে হু হু ভাবে, যেমনভাবে পুরুষ তেমনভাবে নারীও। আসলে ফুসফুসে ক্যান্সারের রোগীদেরকে আমরা কিভাবে চিনব, কিভাবে তাদেরকে চিকিৎসা দেব, কিভাবেই বা এই রোগটির প্রতিকার এবং প্রতিরোধ সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা পুরোটা অনুষ্ঠান জুড়ে কথা বলবো। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সাথে আছেন একজন এই বিষয়ে বিশেষজ্ঞ, বিশেষ করে যিনি রেডিয়েশন এবং অনকোলজি স্পেশালিস্ট। আমাদের সাথে আছেন কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, TMSS ক্যান্সার সেন্টার। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। দর্শক, আমরা আজকে কথা বলবো ফুসফুসের ক্যান্সার নিয়ে, রোগীদেরকে নিয়ে, তার কারণ নিয়ে, প্রতিকার নিয়ে, প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে। শুধু কি আমরাই কথা বলবো তা কিন্তু নয়, আপনারাও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। সেটা কিভাবে? নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। এবং আমাদের অনুষ্ঠানটি সোশ্যাল সাইটসে বিভিন্ন পেজে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে নেক্সাস টিভি হেলথ পেজে যাচ্ছে। সেখানে আপনাদের প্রাসঙ্গিক মন্তব্যগুলো জানাতে পারেন, প্রশ্ন জানাতে পারেন। চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুনতে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান স্যার, আমরা আজকে কথা বলছিলাম ফুসফুসের ক্যান্সার নিয়ে। এটা আসলে বলা চলে অনেকটা অ্যালার্মিং। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশেও এই রোগীর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। প্রথমেই জানতে চাই স্যার, আসলে ফুসফুসে ক্যান্সারটা কি এবং কিভাবে একজন মানুষ আসলে বুঝতে পারে যে তার ফুসফুসের ক্যান্সার হতে চলেছে? ধন্যবাদ। ফুসফুস হচ্ছে আমাদের শরীরের শ্বসনতন্ত্রের সবচেয়ে প্রধান অঙ্গ, এবং ফুসফুস দিয়েই মানুষের যে অক্সিজেনটা শরীরের রক্তের মধ্যে মিশে। তো ফুসফুসের আবরণে এক ধরনের কোষ থাকে, তো সেই এপিথেলিয়াল কোষে যেই ক্যান্সারটা হয় সেটাকে আমরা ফুসফুস ক্যান্সার বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলতেছি। তো মানুষের শরীরে দুই ধরনের ফুসফুস থাকে, তো এই ফুসফুসের যে কোনো একটিতেই হতে পারে ফুসফুস ক্যান্সার। ফুসফুস ক্যান্সারের যদি প্রাদুর্ভাব যদি বলেন, তাহলে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ক্যান্সারে মৃত্যুবরণ করে সেটি হচ্ছে ফুসফুস ক্যান্সার, এবং আক্রান্তের দিক থেকে এটি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি বছর পৃথিবীতে প্রায় 22 লক্ষ মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন, যার ভিতরে প্রায় 18 লক্ষ মানুষই মৃত্যুবরণ করেন। তো বাংলাদেশের সঠিক স্ট্যাটিস্টিক্স আসলে ওই অর্থে জানা নাই। আমি যেটা বললাম এটা হচ্ছে গ্লোবোক্যান, ওয়ার্ল্ড ওয়াইড যেই ডাটাটা সেটা, তো প্রকৃত সংখ্যাটা আসলে আরও বেশি হবে। তো বাংলাদেশের যদি আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি, যে বাংলাদেশে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে জাতীয় ক্যান্সার হসপিটাল যেই স্ট্যাটিস্টিক্স, সেখানে আছে যে প্রায় 13,000 মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যার ভিতরে প্রায় 7 থেকে 8,000 মানুষ মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, এই যে এত সংখ্যক মানুষকে আমরা হারিয়েছি এবং হারাচ্ছি, হয়তোবা সামনে আরও অনেকেই আক্রান্ত আছেন, হয়তোবা তাদেরকে ভালো করা সম্ভব হচ্ছে না, এই যে ফুসফুসে ক্যান্সারের এত রোগী, আসলে এর কারণটা কি? কেন এত পরিমাণে ফুসফুসের ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে কারণটা নিয়ে আমাদের আসলে আলোচনা করা খুবই জরুরি, কারণ ফুসফুস ক্যান্সারের কারণের মধ্যে এখন যেটাকে বলা হচ্ছে কজেটিভ ফ্যাক্টর, সেটা হচ্ছে ধূমপান। তো ধূমপান কিন্তু আমরা যারা ধূমপায়ী তারাই শুধু ধূমপান করতেছেন না, ধূমপান কিন্তু আমরা সবাই করতেছি। কিভাবে? একজন ধূমপায়ী যদি 5 জনের সাথে মিশে, সে অর্থে আমরা কিন্তু প্যাসিভ স্মোকার হিসেবে তারাও কিন্তু প্যাসিভ স্মোকার হয়ে যাচ্ছেন। আবার দেখা যায় যে ধূমপায়ীদের মধ্যে দেখা যায় যে 100 জন যদি ফুসফুস ক্যান্সারের রোগী থাকে, তার ভিতরে 85 জনই কোনো না কোনোভাবে ধূমপানে উন্মুক্ত। তো এছাড়াও বিভিন্ন রকম তামাক পাতা, তামাক জাত বিভিন্ন দ্রব্য আছে, যেমন আলো পাতা, যেমন জর্দা, যেমন গুল। তো এইগুলো আমরা চিউইং ফর্মেও নেই অনেকে। তো দেখা যায় যে গ্রামের অনেক নারীও এই ধূমপান বা হচ্ছে এই চিউইং টবাকো করে থাকে। তো সেক্ষেত্রে তারাও কিন্তু ফুসফুস ক্যান্সারে যে টবাকোর ভিতরে যে কার্সিনোজেনটা থাকে
প্রায় 100 রকমের কার্সিনোজেন আছে যেটা ক্যান্সার করতে পারে। তো এই ক্যান্সারের উপাদানটা তারাও কিন্তু শরীরে গ্রহণ করলো এবং তারা শুধু ফুসফুস ক্যান্সারেই নয়, অন্য আরও অনেক ক্যান্সারের ঝুঁকিটা তারা বাড়িয়ে নিল। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। এরপরে আরও উচ্চ ঝুঁকির কারণ রয়েছে। তার ভিতরে আমি যদি বলি যে বাতাসে ভারী ধাতুর উপস্থিতি। আমরা যদি ঢাকার বাতাসের কথা চিন্তা করি, এখানে ভারী ধাতু অনেক আছে, যেটা বলা হয় আসলে এখানে আরও স্টাডি করা দরকার। তো ভারী ধাতুগুলোর মধ্যে রেডন, অ্যাসবেস্টস, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ইত্যাদি উপাদানগুলো আসলে কার্সিনোজেনিক, আর্সেনিক, সিলিকা এগুলো। তারপরে যারা অকুপেশনাল বিভিন্ন ইয়েতে, যেমন জাহাজ ভাঙা শিল্প, ঢালাই শিল্প, কোয়াল মাইনিং মানে খনি থেকে কয়লার খনিতে যারা কাজ করে, যারা সিমেন্ট কারখানায় যারা কাজ করে, তো এদেরও কিন্তু এই ভারী ধাতুতে হতে পারে। এরপরে যাদের দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ রয়েছে, যেমন ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, তারপরে ব্রঙ্কিয়াকটিয়াসিস, তারপর ক্রনিক আনকন্ট্রোলড অ্যাজমা যাদের আছে, অথবা সিওপিডি, অথবা হচ্ছে অথবা লাং ফাইব্রোসিস, হিস্ট্রি অফ প্রিভিয়াস তাদের টিবি রোগে আক্রান্ত ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বেশি। এরপরে আসুন যে কিছু কিছু যাদের অল্প বয়সে লিম্ফোমা হয়েছে বা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তারা কি করে, এটা চিকিৎসার জন্য অনেক সময় রেডিওথেরাপির প্রয়োজন হয় এবং রেডিওথেরাপিতে যারা উন্মুক্ত হয়েছে একবার এবং সেই বা অন্য কোনোভাবে রেডিয়েশনের সাথে উন্মুক্ত হয়েছে, তারাও কিন্তু ফুসফুস ক্যান্সারের উচ্চ ঝুঁকিতে আছেন। এরপরে আসুন আমাদের খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইলে আমরা এখন হচ্ছে কায়িক পরিশ্রম কম করছি এবং আমরা অতিরিক্ত চিন্তা, টেনশন করছি, আমরা অফিসিয়াল জবে হ্যাবিচুয়েটেড বেশি, যার কারণে ওবেসিটি এবং অতিরিক্ত শারীরিক ওজন এই ব্যাপারগুলো আমাদের আছে। আমরা ফ্রেশ খাবার খাচ্ছি না, আমরা বাইরে যেয়ে ফাস্ট ফুড খাচ্ছি, ফুচকা, চটপটি এইগুলো খাচ্ছি, আমরা ক্যান্ড ফুড খাচ্ছি, আমরা প্রিজার্ভ ফুড খাচ্ছি। তো এই জিনিসগুলোর ভিতরে প্রিজারভেটিভ আছে। আবার বাইরের থেকে যেই ফলগুলো আমদানি করা হচ্ছে, যেমন আঙ্গুর, আপেল, কমলা, বিভিন্ন রকম ফল আছে যার ভিতরে আমরা ফরমালিন জাতীয় প্রিজারভেটিভ ইউজ করছি। তারপরে কেমিক্যাল বিভিন্ন প্যাকেজিং আমরা ইউজ করতেছি, যেমন আমরা গরম বিরিয়ানির প্যাকেট আমরা দেখছি অ্যালুমিনিয়াম ফয়েলে দেওয়া হচ্ছে। আমি জানি না এর ভিতরে আছে কিনা, কিন্তু এর ভিতরে কেমিক্যাল এক্সপোজারের মাধ্যমে কার্সিনোজেনের ভিতরে ঢুকতেই পারে। এরপরে আমরা চা খাচ্ছি, দেখা যায় যে ওয়ান টাইম গ্লাসে চা খাচ্ছি, তো অনেক সময় গরম জিনিস এখানে কার্সিনোজেন এক্সপোজ হতে পারে। তো এরকম নানা ধরনের ফ্যাক্টর আসলে রয়েছে। আসলে আমি যদি স্ট্যাটিস্টিক্স যদি বলি, নারী এবং পুরুষের আক্রান্তের হার কেমন, প্রথম 3টা ক্যান্সারের মধ্যে তো নারীদের ক্ষেত্রে এটা হচ্ছে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের কারণ এবং পুরুষের ক্ষেত্রে এটা প্রথম মানে সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্সার আক্রান্তের কারণ। মানে পুরুষের ক্ষেত্রে এটা 1 নাম্বার ক্যান্সার, নারীদের ক্ষেত্রে এটা 3 নাম্বার ক্যান্সার। অতএব বর্তমানে এটা বলার সুযোগ নাই যে পুরুষরাই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হবে, বরং নারী পুরুষ সবাই কিন্তু মোটামুটি কাছাকাছিভাবেই এটাতে আক্রান্ত হচ্ছে। এখানে আমি আরেকটা কথা বলবো যে নারীদের ক্ষেত্রে যারা খড়ি এক কথায় বা লাকড়ি দিয়ে যারা হচ্ছে চুলা জ্বালায়, সেখানে কিন্তু চুলার একটা ধোঁয়া আছে, কিন্তু গ্রামের মহিলারা এটা করে এবং দেখা যায় যে এই ধোঁয়ার কারণেও তারা কিন্তু একটা সময় ফুসফুস ক্যান্সারে হতে পারে, কার্সিনোজেন এক্সপোজারে ফুসফুস ক্যান্সার হতে পারে তার। স্যার দারুণভাবে বলেছেন এবং ভাগ ভাগ করে বললেন যে আসলে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন, আমাদের কাজকর্মে পরিবর্তন, বিভিন্নভাবে বিশেষ করে আমাদের বাতাসে, আমাদের পরিবেশের সাথে যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলো যুক্ত থাকে, সেগুলো কোনো না কোনোভাবে আমাদের ফুসফুসে ক্যান্সার তৈরি করছে। তবে প্রথম আপনি কারণ এবং প্রধান কারণ হিসেবে বলেছেন ধূমপান। আপনার কাছে জানতে চাই স্যার, অনেক রোগীরাই এসে বলেন যে ম্যাডাম আমি তো কোনো দিনও একটা সিগারেটও খাইনি, আমার জীবনে আমি কোনো দিনও একটা সিগারেট ধরেও দেখিনি, কিন্তু তারপরও আমার ফুসফুসে ক্যান্সার হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেকেই তখন বলে যে আমি তো এরকম ধূমপান করলাম না, কিন্তু তারপরও আমার ফুসফুসে ক্যান্সার। এই যে আসলে ধূমপানের সাথে ফুসফুসের ক্যান্সার হওয়া বা না হওয়ার সম্পর্কটা আসলে কীরকম? আসলে এটা বর্তমানে ধূমপানকে আর উচ্চ ঝুঁকির কারণ বলা হচ্ছে না, এটাকে বর্তমানে বলা হচ্ছে কজেটিভ ফ্যাক্টর। মানে এটা ক্যান্সারের জন্য দায়ী। দেখবেন সিগারেটের যে প্যাকেটগুলো আছে তার উপরে লেখা আছে যে ধূমপান ক্যান্সার, ফুসফুস ক্যান্সার করে। ঠিক আছে, তো এটা আসলে স্ট্যাটিস্টিক্স যে 100 জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মধ্যে, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির মধ্যে 85 জনই
কোনো না কোনোভাবে ধূমপান করেছেন। তো তাহলে আমরা দেখা যাচ্ছে মেজরিটি কোনো না কোনোভাবে ধূমপানে উন্মুক্ত হয়েছেন। এছাড়া আদার্স কজ তো আছেই। তো এই বিষয়ে আরেকটু আপনার সাথে অ্যাড করতে চাই স্যার। অনেকেই ভাবছেন যে আমি হয়তো বা ধূমপান ওভাবে সিগারেট না খেয়ে অনেকে ভেপ খাচ্ছেন, যে মনে করছেন যে না আমি ইলেকট্রনিক ভেপ খেয়ে ওইভাবে ধূমপান করছি, আমি তো সিগারেট খাচ্ছি না, এটা আর ফুসফুসে ক্যান্সার করছে না। এটার সাথে কি রাসায়নিক পদার্থে কোনোভাবে আসলে এটার ব্যাপারে আমি আসলে মানে পুরোটা আমি বলতে পারবো না। তবে আপনি স্মোকিংয়ের ক্ষেত্রে যতটাই ফিল্ট্রেশন করেন না কেন, আপনার স্মোকিংয়ের ভিতরে প্রায় আপনার 1000 প্রায় রাসায়নিক উপাদান আছে টবাকের মধ্যে। তার ভিতরে 70টার বেশি যেটা হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী, কার্সিনোজেনিক। তাহলে এই আপনি ফিল্টারের মাধ্যমে আসলে আটকাতে পারতেছেন কিনা এটা আসলে তো বলা মুশকিল, এটা কেউ জানে না। অতএব মানে এইগুলো হয়তো আমি জানি না এটা মার্কেটিং পলিসি কিনা, কিন্তু এটা আসলে বাদ দেওয়া বাঞ্ছনীয় মনে করি। এই পর্যায়ে জানতে চাই স্যার, আমরা তো ধূমপানের বিভিন্ন কারণ জানতে পারলাম, ফুসফুসে ক্যান্সারের বিভিন্ন কারণ জানতে পারলাম, যেখানে ধূমপানটা প্রথম এবং প্রধান। তাছাড়াও আরো অনেক ধরনের কারণ আপনি বললেন। এখন জানতে চাই স্যার, কোনো একজনের ফুসফুসের ক্যান্সার হয়েছে অথবা হতে চলেছে, সে কিভাবে বুঝবে তার মধ্যে কি কি লক্ষণ অথবা উপসর্গ আসতে পারে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। ফুসফুস ক্যান্সারের লক্ষণ আসলে ভ্যারাইটিস প্রেজেন্টেশন। তো প্রথমত যেটা নিয়ে প্রেজেন্ট করতে পারে সেটা হচ্ছে কাশি, এবং এটা সাধারণত শুষ্ক কাশি হয়। শুষ্ক কাশি বিশেষ করে যাদের দীর্ঘস্থায়ী কাশির রোগ রয়েছে তাদের কাশিতে যদি কিছু কিছু পরিবর্তন আসে, যেমন কাশির সাথে হঠাৎ করে রক্ত আসছে, দেখা যাচ্ছে গলার স্বর ডেবে গেছে, বুকে ব্যথা হয়েছে বা শ্বাসকষ্ট শুরু হয়েছে, তা ওজন কমে গেছে, খাওয়ার রুচি কমে গেছে, অতিরিক্ত শারীরিক দুর্বলতা হয়ে গেছে, বারবার তার রক্ত দেওয়া লাগছে, রক্ত কমে যাচ্ছে, তাহলে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে তার কাশির এই ব্যাপারটি আবারও ইভ্যালুয়েট করা জরুরি। দেখা যাচ্ছে যে তার যদি সেটা আমরা তখন একটা এক্স-রে করব এবং ডাক্তারের কাছে যাব এবং সেটা ইভ্যালুয়েট করব যে তার এটা ক্যান্সার কিনা। এরপরে আসুন, যে কাশির কথা বললাম, এরপরে আসুন বুকে ব্যথা। যে কাশি কখন আসে? যখন টিউমারটা আমার সেন্ট্রালি থাকে, বুকের মাঝখানের দিকে থাকে, তখন প্রথম সিমটমটা আসে কাশি। এরপরে যদি চেস্ট ওয়ালের সাইডে থাকে তাহলে প্রথম সিমটম যেটা হবে সেটা হবে চেস্ট পেইন বা বুকে ব্যথা। এরপরে ঘর ঘর শব্দ করতে পারে, শো শো শব্দ করতে পারে, তারপরে হচ্ছে শ্বাসকষ্টর কথা তো আমি বলেছি, এইগুলো হতে পারে। তারপরে যদি লোকালি অ্যাডভান্স যদি হয়, এগুলো প্রাইমারি সিমটম আমি বললাম, লোকালি অ্যাডভান্স যদি হয় তাহলে তার কাঁধে ব্যথা আসতে পারে, তার মুখ ফুলে যেতে পারে, তার কণ্ঠস্বরটা আরও বেশি ডেবে যেতে পারে, তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে, এটা তো বললাম। এরপরে যদি এটা ছড়িয়ে পড়ে আশেপাশের অর্গানে, যদি বা রক্তের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যদি সেটা ফুসফুসে যায় তাহলে তার ক্ষুধা মন্দা হবে, খাবার অরুচি, বমিও হতে পারে। এরপরে সেটা যদি হাড়ের মধ্যে যায় তাহলে বিশেষ করে মেরুদণ্ডের হাড়ে গেলে তার লো ব্যাক পেইন বা ডরসাল পেইন হতে পারে, এবং এই পেইনটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে। এবং দেখা যায় যে বয়স বেশি হলে দেখা যাচ্ছে অল্প একটু হাঁটলেই বা মানে হোঁচট খেয়ে পড়লেই দেখা যাচ্ছে মাজার হাড্ডি ভেঙে গেছে। তো এরকমও আমরা অনেক রোগী পাই, বলে চিনচিন ব্যথা হচ্ছে পিছনে, অনেক রোগী আমরা পাই যেটা দেখা গেছে যে তার হাড্ডি ভাঙা অবস্থায় বা হাড়ে আগে ছড়াইছে, হাড়ের থেকে পরে পরীক্ষা করে দেখা গেছে যে তার সেখানে ক্যান্সার, পরে দেখা গেছে যে এটার উৎস কোথায়, সেটা হচ্ছে ফুসফুস। এরপরে যদি খুব চমৎকারভাবে বলছিলেন ফুসফুসে ক্যান্সারের লক্ষণ উপসর্গ, এই বিষয়টা নিয়ে আমরা আরো কথা বলবো, কেননা জানার আছে অনেক কিছু। বিকন ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আজকের কেমন আছেন অনুষ্ঠানে বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুস ক্যান্সারের কারণ, প্রতিকার ও চিকিৎসা। এ পর্যায়ে দর্শক নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। কথা বলছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুসের ক্যান্সারের কারণ, প্রতিকার ও চিকিৎসা, এবং আজকের এই পুরো অনুষ্ঠানটি আমাদের বিকন লাইট ফর লাইফ সৌজন্যে আমাদের এই পুরো ফুসফুসের ক্যান্সারের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, কনসালটেন্ট, TMSS ক্যান্সার সেন্টার। আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম ফুসফুসের ক্যান্সারের রোগীদের কি কি উপসর্গ এবং লক্ষণ দেখা যায়। আপনি খুব সুন্দর করে বলছিলেন যখন ফুসফুসের ক্যান্সার
ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে পড়ে, বিশেষ করে খাদ্য ব্যাগে ছড়িয়ে পড়ে, এক ধরনের উপসর্গ হয়। এবং আপনি বলছিলেন যখন হাড়ে ছড়িয়ে পড়ে, বিশেষ করে পিছনের মেরুদণ্ডে যখন ছড়িয়ে পড়ে তারা তখন ব্যথা নিয়ে আসে। সেই কথাগুলি যদি আবার শুরু করেন। হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছিলাম যে যদি তখন তার হাড়টা দুর্বল হয়ে যায় এবং সামান্য আঘাতেই, যেমন একটু হোঁচট খেয়ে পড়েই দেখাচ্ছে মাজার হাড় ভেঙে গেছে, তো পরবর্তীতে যখন ডাক্তার চিকিৎসা দিতে যেয়ে তখন ওখান থেকে বায়োপসি নিয়ে পরীক্ষা করে, তখন দেখা যায় যে এটা একটা ক্যান্সার এবং তার উৎস কোথায়? ফুসফুসে। তো এটা এরকম হতে পারে। আবার দেখা যায় যে অনেক সময় যখন ব্রেইনে যখন চলে যায় রোগটা, তখন স্ট্রোক লাইক প্রেজেন্টেশন হতে পারে। তারপরে কিছু গ্লোবাল সাইন সিমটম থাকে, যেমন তার হচ্ছে বমি ভাব থাকতে পারে, খিঁচুনি আসতে পারে, এরপরে তার হচ্ছে যে কোনো একটা সাইড প্যারালাইসিসের মতো হয়ে যেতে পারে, তার চোখে হঠাৎ করে নাও দেখতে পারে, হঠাৎ করে তার কণ্ঠ বসে যেতে পারে, মানে কথা বলতে আর পারতেছে না। তো এরকম যে কোনো প্রেজেন্টেশনই আসতে পারে ব্রেইনে ছড়ালে, স্ট্রোক লাইক প্রেজেন্টেশন। তো এই লক্ষণগুলোর কথা বললাম। এরপরে আমাদের একটি কিডনির উপরে একটি গ্ল্যান্ড আছে, যেটাকে বলা হয় হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো এখানেও ফুসফুস ক্যান্সার ছড়ানোর প্রবণতা অনেক বেশি থাকে। তো সেখানে আমাদের হরমোনাল কিছু ডিস্টারবেন্স হতে পারে। এরপরে কিছু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম আছে, যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমগুলো আসলে বাংলা যদি আমি করি, যেটা আসলে ফুসফুসের সাথে কোনো রিলেশনই নেই, এরকম কিছু প্রেজেন্টেশন। যেমন মনে করেন যে আমি একটা রোগী পেয়েছিলাম যার হচ্ছে শুধুমাত্র স্কিনে ইরাইথেমা, মানে স্কিন লাল হয়ে যাচ্ছে। তো সেই সমস্যা নিয়ে তিনি স্কিন ডাক্তারের কাছে গিয়েছেন, তিনি দেশে বিদেশে তিনি চিকিৎসা করিয়েছেন। তো দেখা গেল যে পরবর্তীতে যে তার ফুসফুস ক্যান্সার অলরেডি ছড়িয়ে গিয়েছে। এরপরে দেখা যাচ্ছে ঘাড়ের পিছনে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, কালো কালো দাগ হয়ে যাওয়া, তো সেটা হতে পারে। তো আর হরমোনাল ইমব্যালেন্স, কিছু নিউরোলজিক্যাল প্রবলেম, সেগুলোর সাথে সাথে থাকতে পারে। তো মোটা দাগে এইগুলোই হচ্ছে ফুসফুস ক্যান্সারের লক্ষণসমূহ। তো একটা বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হলো যে এখানে আমাদের খাদ্যনালী আছে। যদি টিউমারটা যদি খাদ্যনালীর পাশে থাকে, তাহলে অনেক সময় ঢোক গিলতে অসুবিধা, এইটা নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে ফুসফুসের ক্যান্সার অবশ্যই খুব জটিল একটা বিষয়, এবং দেখা যায় যে রোগীরা হয়তো বা প্রথম দিকে একটু শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা নিয়ে আসে, কিন্তু সময় মতো যদি আমাদের কাছে প্রেজেন্টেশন না করতে পারে, তাহলে পুরো শরীরে ছড়িয়ে পড়ে বেশ জটিলতর অবস্থা ধারণ করতে পারে। এর জটিলতাগুলোর মধ্যে আরেকটা জটিল যে ব্যাপার, সেটা হচ্ছে অনেক সময় এটা নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন করে, এবং ওরলে যে এটা হচ্ছে নিউমোনিয়া তৈরি করে। দেখা যাচ্ছে ফুসফুসের মধ্যে একই সাথে তার অনেক তীব্র ইনফেকশন, সেটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, অথবা দুইটা একসাথেও হতে পারে। যখন ফুসফুস ক্যান্সার এভারেজ বয়স যদি আমি বলি, এভারেজ 70 বয়সে আক্রান্ত হয়, মানে ওরলে যে বেশি আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে নিউমোনিয়া তখন কিন্তু খুব একটা খারাপ রোগ। তো কারো যদি নিউমোনিয়া হয়ে যায়, ফুসফুস ক্যান্সার সাথে তার নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন বা নিউমোনিয়াও সাথে আসে, তাহলে সেটা আসলে বেশ জটিল আকার ধারণ করে। এবং চিকিৎসার ক্ষেত্রে আসলে আমরা নিউমোনিয়াটা পুরোপুরি একদম প্রায় সম্পূর্ণভাবে মানে হিল না হলে আসলে আমরা চিকিৎসা তখন দিতে একটু দেরি করি, যে নিউমোনিয়াটা ঠিক করে তারপরে আমরা চিকিৎসায় যেতে চাই। দারুণভাবে বলেছেন। নিশ্চয়ই দর্শক যারা আজকে আমাদেরকে শুনছেন, ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝবেন যে আপনাদের বাসায় যারা বয়স্ক মানুষজন আছেন, বাবা মারা আছেন, তাদের অনেকেই নিউমোনিয়ায় ভোগেন খুব ক্রমাগত। তো বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়া রোগটি অবশ্যই খুব গ্রহণযোগ্যতার সাথে নিতে হবে, এবং এটা অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ কিংবা যিনি একজন বিশেষজ্ঞ স্পেশালিস্ট আছেন তার সাথে কথা বলে ব্যাপারটা ইভ্যালুয়েশন করে নেওয়াটা খুব জরুরি। কেননা অনেক সময় নিউমোনিয়াই ফুসফুসে ক্যান্সারের একটা প্রধান লক্ষণ অথবা উপসর্গ হিসেবে দেখা দেয়। ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, এই পর্যায়ে আসলে আপনার কাছে আসি যে এই যে এত কিছু যে আমরা জানতে পারলাম, এত ধরনের লক্ষণ, এত ধরনের উপসর্গ, এত ধরনের জটিলতা, আসলে এই যে ফুসফুসের ক্যান্সারটা ধরা পড়ে কিভাবে, শনাক্তকরণের কি কি উপায় আছে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। ফুসফুস ক্যান্সার শনাক্তকরণের জন্য মূল যেটা পরীক্ষা সেটা হচ্ছে বায়োপসি পরীক্ষা, বা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা এফএনএসসি পরীক্ষার মাধ্যমেও শনাক্ত করতে হয়। তো যেটা হলো
যে যাদের মধ্যে লক্ষণ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা প্রথমত একটা বুকের এক্সরে করে আমরা দেখি যে তার বুকে কোনো লেশন আছে কিনা। তারপর আমরা সেখান থেকে এফএনএসি বা বায়োপসি পরীক্ষা, সেটা যদি চেস্ট ওয়ালের সাইডে থাকে আমরা অনেক সময় সিটি গাইডেড এফএনএসি করি, আর যদি মিডিয়ালি থাকে তাহলে আমরা ব্রঙ্কোস্কোপি গাইডেড এফএনএসি বা বায়োপসি করতে বলি। তো এই পরীক্ষাটার মাধ্যমে আমরা নিশ্চিত হই যে তার ফুসফুসে ক্যান্সার কিনা। এরপরে যদি নিশ্চিত হওয়া যায় এরপরে আমরা স্টেজিংয়ের জন্য চিন্তা করি, এবং স্টেজিংয়ের জন্য যেটা করা হয় যে তাকে সিটি স্ক্যান পরীক্ষা করা হয় বা এমআরআই পরীক্ষা করার প্রয়োজন পড়তে পারে, আলট্রাসোনো, এই জিনিসগুলো, এই পরীক্ষাগুলো করার প্রয়োজন পড়তে পারে। অনেক সময় দেখা যায় যে যদি বোন পেইন থাকে আমরা হোল বডি বোন স্ক্যান করতে দিই। আর সবচেয়ে বর্তমানে বাংলাদেশে অনেক হচ্ছে, বাংলাদেশ সরকারিভাবেই হচ্ছে হোল বডি পেট সিটি স্ক্যান। তো হোল বডি পেট সিটি স্ক্যান করলে আমাদের আসলে আর অন্য কোনো পরীক্ষা করার প্রয়োজন পড়ে না, এবং সেটা মোর স্পেসিফিক টেস্ট। তো এরপরে দেখা যায় যে আমরা তার অর্গান ফাংশনগুলো এবং রুটিন ল্যাবরেটরি টেস্টগুলো আমরা করে থাকি। লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, কার্ডিয়াক ফাংশন টেস্ট, এগুলো করে থাকি তার ট্রিটমেন্টের উপযুক্ততা দেখার জন্য বা আদার্স কোনো প্রবলেম আছে কিনা দেখার জন্য। ডায়াবেটিস থাকলে সেটাও আমরা চেক করি। এরপরে যেটা হয় যে তার ট্রিটমেন্ট পারপাসে তার মলিকুলার প্যাটার্ন কোনটা বা কোন ধরনের মিউটেশন দিয়ে তার ফুসফুস ক্যান্সারটা আক্রান্ত হয়েছে তার এগেনস্টে টার্গেটেবল কোনো মানে থেরাপি আছে কিনা, যেটাকে আমরা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি বলি। তো এই জিনিসগুলো আছে কিনা সেটা শনাক্তকরণ করার জন্য আমরা তাকে মলিকুলার প্রোফাইলিং করে থাকি। মলিকুলার প্রোফাইলিংটা কিভাবে করা হয়? মলিকুলার প্রোফাইলিংটা আমরা যেই বায়োপসি ম্যাটেরিয়াল, যে টিস্যুটা আমরা কালেক্ট করি সেই টিস্যু দিয়েই সেখান থেকে আমরা বিভিন্ন অ্যাকশনেবল মিউটেশনটা আমরা দেখে থাকি, মলিকুলার অ্যানালাইসিস করে থাকি। অথবা যদি সেই টিস্যুটা আনা সম্ভব না হয়, টেকনিক্যালি ফিজিবল না হয়, পেশেন্ট যদি অনেক বেশি দুর্বল থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিকুইড বায়োপসি পরীক্ষার মাধ্যমেও আমরা এটা করতে পারি, মলিকুলার প্যাটার্নটা দেখতে পারি। তো সেক্ষেত্রে যেটা হয় আমরা ড্রাইভার মিউটেশনটা আমরা এই সার্চ করি যে কোন মিউটেশনের কারণে তার এই ক্যান্সারটা বাড়ছে। যদি তার মিউটেশন পজিটিভ থাকে তাহলে তো আমরা একটা টার্গেট পেয়েই গেলাম। এরপরে আমরা শুধুমাত্র টার্গেটেড থেরাপি দিয়েই আমরা তার চিকিৎসা করতে পারি, এবং অনেক সময় দেখা যায় যে কেমোথেরাপির আর প্রয়োজন হয় না। একটা টার্গেটেড থেরাপির একটা মেডিসিন যেটা খুব বেশি কষ্ট না, তো সেই মেডিসিনটা সে রেগুলার খেলেই তার ক্যান্সার অনেক মানে চিকিৎসা খুব ভালোভাবে করা যায় বা রেসপন্সটাও ভালো হয় আর কি, প্রগনোসিস ভালো হয়। এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন যে এই যে আমরা যে ক্যান্সারটাকে ডায়াগনোজ করলাম, শনাক্ত করলাম, স্টেজিংও করলাম ফুসফুসের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সারে কি কোনো প্রকারভেদ আছে কিনা, এবং সেই প্রকারভেদ অনুযায়ী তার শনাক্তকরণের পদ্ধতিগুলোর মধ্যেও কোনো পরিবর্তন আছে কিনা, চিকিৎসার মধ্যেও পরিবর্তন আছে কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। ফুসফুস ক্যান্সার প্রকারভেদ আসলে মোটা দাগে আমরা 4 ভাগে ভাগ করি। প্রথমত আমরা অ্যাডেনোকার্সিনোমা, যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে, মোটামুটি 40%। এরপরে স্কোয়ামাস সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা, তারপরে স্মল সেল কার্সিনোমা। তো এই 4টার মলিকুলার প্যাটার্নকে আবার আমরা 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার, আর আদার্সগুলোকে একভাবে নন স্মল সেল লাং ক্যান্সার বলা হয়। কারণ নন স্মল সেল লাং ক্যান্সারের চিকিৎসাটা এক ধরনের, আর স্মল সেল লাং ক্যান্সারের চিকিৎসাটা এক ধরনের, এবং স্মল সেল লাং ক্যান্সারটা একটু মোর অ্যাগ্রেসিভ দেন নন স্মল সেল লাং ক্যান্সার। তো এরপরে আমাদের তো ভেদে দেখা যায় যে যদি অ্যাডেনোকার্সিনোমা আসে তাহলে অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে আমরা মলিকুলার প্রোফাইলিংটা করি। যদি অন্য প্যাটার্নগুলোর ক্ষেত্রেও করা যাবে না, একদম অ্যাবসোলুটলি কন্ট্রাইন্ডিকেটেড নয়, তারপরেও গাইডলাইনে বলা হচ্ছে যে এটাতে বর্তমানে কিছু কিছু গাইডলাইনে বলা হচ্ছে যে এটা করলেও করা যেতে পারে, বাট আসলে আমরা প্র্যাকটিক্যালি যেটা বা আমরা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা থাকলে সেক্ষেত্রে আমরা মলিকুলার প্রোফাইলিংটা করব। আচ্ছা আচ্ছা। এবং মলিকুলার প্রোফাইলিংটা বর্তমানে বাংলাদেশেই করা সম্ভব হচ্ছে, বাংলাদেশের থেকেই করা সম্ভব হচ্ছে, দেশের বাইরে থেকেও অনেক সময় করায় আনা সম্ভব হয়। তো সেক্ষেত্রে যদি তার কিছু মিউটেশন স্ট্যাটাস আমরা দেখি, যেমন ইজিএফআর মিউটেশন, এএলকে মিউটেশন, রস1 মিউটেশন, পিডিএল1 মিউটেশন, এগুলো তো বলছেন যেগুলো জিনে পরিবর্তন হয়ে যে ক্যান্সারগুলো হয় সেই জিনগুলো। এই মিউটেশনের গুলোর এগেইনস্টে এটসেট্রা আরও আছে কিছু। তো এই মিউটেশনগুলোর এগেইনস্টে
অ্যাকশনেবল টার্গেটেড থেরাপি আছে। তো এই তাদের যদি কোনো মিউটেশন যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমরা টার্গেট থেরাপি দিয়েই তার চিকিৎসা করতে পারবো ভালোভাবে, তার প্রগনোসিসও ভালো হবে। জি জি, এই পর্যায়ে জানতে চাই ডক্টর তৌসিফুর রহমান, আসলে আমাদের দেশের মানুষদের আয় দেখা যাচ্ছে একটু মধ্যম আয়ের দেশ আমরা আসলে, এই যে এত কিছু শনাক্তকরণের পদ্ধতি, বায়োপসি করছে, এক্স-রে করছে, বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেস্ট, কারো পেট স্ক্যানস লাগছে, হয়তোবা সরকারি পর্যায়ে অনেক ধরনের সাহায্য পাওয়া যায়, কিন্তু এটা আসলে আমাদের দেশের মানুষের আর্থিকভাবে কতটুকু পারে, কিংবা কারো যদি আর্থিকভাবে অক্ষম থাকে তাহলে সে কোন জায়গায় গিয়ে এই শনাক্তকরণের কাজগুলো করে নিতে পারে? আসলে ক্যান্সার চিকিৎসার যে ব্যয়টা, এটা আসলে সব যে অনেক বেশি এই জিনিসটা বলা হয় কারণ এই ধারণা থেকে যে ক্যান্সার চিকিৎসা আসলে বাংলাদেশে নাই, এই ধারণা থেকে বলা হয়। কারণ আপনি দেখেন যে একজন মানুষের আপনি চিকিৎসা করাতে যদি দেশের বাইরে যান, আপনি সাথে 2 জন থাকবে, যাওয়া আসা, থাকা খাওয়া, একটা নতুন জায়গা, এটাতে তার কস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু আপনি যদি চিকিৎসাটা দেশেই স্টার্ট করেন, আপনি দেখবেন চিকিৎসাটা মানে দ্রুত আপনি যদি কমপ্লিট করে ফেলেন, দেখবেন যে আপনি হচ্ছে সমস্ত চিকিৎসা ব্যয় আপনার এই চিকিৎসা এবং শনাক্তকরণের ব্যয় নিয়ে ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান আমরা আরও কথা বলবো। বিকন লাইট ফর লাইফ ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আজ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুসের কারণ প্রতিকার ও চিকিৎসা। তবে এই পর্যায়ে দর্শক নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। বিকন লাইট ফর লাইফ ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আমাদের আজকের কেমন আছেন অনুষ্ঠানের বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুসের ক্যান্সারের কারণ, প্রতিকার ও চিকিৎসা, এবং এই বিষয়ে কথা বলছেন আমাদের সাথে কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, TMSS ক্যান্সার সেন্টার। ফিরে যাচ্ছি আবারও আমাদের কথোপকথনে। ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান স্যার, আপনি বলছিলেন যে শনাক্তকরণ এবং চিকিৎসায় এই যে আর্থিক যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে আমাদের দেশের রোগীদের ক্ষেত্রে দেখা যায় অনেকেই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটার ওপরেই হয়তো বা আস্থা হারিয়ে ফেলেছে, এটাও একটা ব্যাপার থাকে। অনেকেই দেখা যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে, বিশ্বাস করতে পারছে না যে আমাদের শনাক্তকরণটাও ঠিক হতে পারে। আবার চিকিৎসার ব্যাপারটা দেখা যাচ্ছে আমাদের দেশেই হয়তো বা করলে বেশ ভালোভাবেই করা যেত, যেটা বাইরে গিয়ে খুব ব্যয়বহুল হচ্ছে। এই ব্যাপারটা আসলে রোগীদেরকে আপনারা কি বলেন? আসলে আমি বলতেছি না যে ক্যান্সার চিকিৎসায় আমরা স্বয়ংসম্পূর্ণ, বিশেষ করে বাংলাদেশের মানে পুয়ার পিপলদেরও দেখা যাচ্ছে যে ক্যান্সার সার্ভিসের আন্ডারে নিয়ে আসা পসিবল হয়েছে, এটা আমি বলতেছি না। কিন্তু বাস্তবতা যেটা, যে বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে যে দেশে ক্যান্সারের চিকিৎসা নেই, এবং তারা কি করে, যত গরিবই হোক তারা চিন্তা করে যে আমার কতটুকু সম্পত্তি আছে, এই সম্পত্তি দিয়ে এবার আমি যে দেশে গেলে ভালো হবে সেটা আমি চেষ্টা করব। তো সে দেশের বাইরে যেয়ে একবারে তার সমস্ত টাকা পয়সা শেষ করে আসে, পরে দেশে এসে সে আর ক্যান্সারের চিকিৎসা করতে পারে না। ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, একটু আপনাকে ইন্টারাপ্ট করছি কারণ আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক। জি, নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে নুরুদ্দিন খন্দকার বলছিলাম। জি নুরুদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম। আপনি বলেন, আপনি কি প্রশ্ন জানতে চাচ্ছেন? আচ্ছা, স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, অনুষ্ঠানের শুরুতে উনি বলছিলেন যে আমাদের দেহে 2 ধরনের ফুসফুস রয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, 2 ধরনের ফুসফুস কি একই রকম ফাংশন করে নাকি 2 রকম ভিন্নতা আছে? এটি যদি একটু বিস্তারিত আলাপ করতেন। আর আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আমাদের দেশে তো এখন মশার উপদ্রব অনেক বেশি, তো মশা, যে বিশেষ করে ডেঙ্গু মশার বিস্তার অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো মশার কয়েল জ্বালিয়ে মশা নিবারণ করতে হয়। তো সেই ক্ষেত্রে কয়েলের ধোঁয়াটা কতটা ক্ষতিকর, কিংবা কয়েলের কোনো বিকল্প হিসাবে আমরা কি করতে পারি, এই বিষয়ে একটু আলাপ করতেন। জি নুরুদ্দিন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং বোঝা যাচ্ছে আপনি অনুষ্ঠানটি শুরু থেকে দেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টি নিয়েই কথা বলছি। হ্যাঁ, এটা আসলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়তোবা। যেটা আমি বলেছি যে প্রথমত বলেছি নিয়ে আমি 2টা কথা বলেছি। একটা হচ্ছে 2টা ফুসফুস আছে আমাদের শরীরে, আরেকটা বলেছি যে ফুসফুস ক্যান্সারের ধরনগুলোকে মোটা দাগে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার, একটা স্মল সেল লাং ক্যান্সার। তো এটা আর কি, এর ভিতরে যেটা স্মল সেল লাং ক্যান্সার, সেই ধরনটা আসলে একটু বেশি অ্যাগ্রেসিভ, এবং এটাকে চিকিৎসার মাধ্যমে মানে ভালো হওয়ার সম্ভাবনাটা একটু কম, মানে নন স্মল সেলের তুলনায় আর কি এইটা।
আর 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 বললেন যে কয়েলের ধোঁয়া আসলে আমাদের ক্যান্সার তৈরি করে কিনা, এটা আসলে স্টাডির ব্যাপার। কয়েলের ধোঁয়া আসলে কয়েলের ভিতরে কোন ধরনের উপাদান আছে এটা আসলে আমার জানা নেই। এটা যদি দেখা যায় যে কোনো কার্সিনোজেনিক কিছু থেকে থাকে, এবং আমার মনে হয় যে কার্সিনোজেনিক থাকাটাই স্বাভাবিক, তো কার্সিনোজেনিক কিছু থেকে থাকে তাহলে সেই জিনিসটা আমাদের অ্যাভয়েড করাই ভালো হবে। আর কয়েলের বিকল্প হিসেবে আসলে মশারি ছাড়া তো আর কিছু দেখি না আমি। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং নিশ্চয়ই আপনার যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা দূর হয়েছে। আসলে আমাদের ফুসফুস যে দুটো, সেটা দুটোই ফুসফুস, এটার মধ্যে কোনো ধরন নেই, একই কাজ করছে। আপনি অক্সিজেন নিচ্ছেন এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন, এটাই হচ্ছে মেইন কথা। স্যার যেটা বোঝাতে চেয়েছেন, আমাদের যে ক্যান্সারের প্রকারভেদগুলো, সেগুলোর মধ্যে একটা পার্থক্য, যে এক ধরনের ক্যান্সার একটু খুব জটিল, আরেক ধরনের ক্যান্সার একটু কম জটিল, সেটি ব্যাপারটা বোঝাতে চেয়েছেন। আর মশার কয়েলের সাথে সংশ্লিষ্টতা আজ আমরা আপনাদেরকে না জানাতে পারলেও নিশ্চয়ই সামনে আগামীতে কোনো পর্বে আপনাদেরকে অবশ্যই জানাতে পারবো। স্যার, আমরা আবারও আমাদের কথোপকথনে ফেরত চলে যাই। আপনি বলছিলেন যে গরিব রোগীদের যাদের ফুসফুসের ক্যান্সার হচ্ছে, তারা আসলে কিভাবে তাদের চিকিৎসা প্রক্রিয়া চালাবে? ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অনেক অন্তরায় আছে, অনেক বাধা আছে সারা পৃথিবীতে। এই জন্য ওয়ার্ল্ড ক্যান্সার ডে, যেটা 4ই ফেব্রুয়ারি, গত তিন বছর ধরে একই স্লোগান, সেটা হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, মানে কেয়ার গ্যাপটা ক্লোজ করতে হবে। তো এখানে অনেকগুলো ব্যারিয়ার আছে, এখানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন নাই। আচ্ছা, তো আমরা যেটা চাই ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একজন মানুষ ধনী গরিব নির্বিশেষে ক্যান্সারের মিনিমাম সেবাটা পাবে। তো সেই ব্যবস্থাটা আসলে আমাদের সরকার, প্রশাসন, দেশ পরিচালনা যারা করতেছেন তাদের ভাবার বিষয়, এবং তারা এটা করবেন বলে আমি দাবি জানাই। কারণ ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা এক ধরনের বৈষম্যের শিকার হন, তারা সমাজের অনগ্রসর অংশ। কেন আমি বলি যে আরও অনেক ক্রনিক ডিজিজ আছে যেগুলো, যেমন হার্টের প্রবলেম, ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ, সেরেব্রোভাস্কুলার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন তো আছেই। তো এই সমস্যাগুলোর মতো ক্যান্সারও আরেকটি নন কমিউনিকেবল ডিজিজ। কিন্তু ক্যান্সার যখন একটা মানুষের ক্যান্সার যখন হয়, তখন সে চিন্তা করে যে আজ থেকে আমার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলো, এবং শুধু সে না, তার পরিবার, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, সারা দেশের মানুষ, সমাজ, সবাই চিন্তা করে এই মানুষটার ক্যান্সার হয়েছে, এই মানুষটা হয়তো আর বেশি দিন বাঁচবে না। তো এই যে চিন্তাটা, এটা হচ্ছে একটা ভুল চিন্তা। একটা ক্যান্সার চিকিৎসায় সফলতা নির্ভর করে আপনি কত দ্রুত শনাক্তকরণ করলেন এবং কত দ্রুত চিকিৎসা গ্রহণ করলেন। আপনি বিদেশে যাওয়ার জন্য, ভিসার জন্য আপনি ওয়েট করবেন। ক্যান্সারের কোষগুলো কিভাবে বৃদ্ধি পায়? 1টা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা হয়, 8টা থেকে 16টা হয়, 16টা থেকে 32টা, 32টা থেকে 64টা, 64টা থেকে 128টা, 128 থেকে 256, 256 থেকে 512। অর্থাৎ আপনি যদি একটা কোষ সে যদি 9 বার ডিভিশন করে, সে 9 দুগুণে 18টা হয় না, 512টা হয়। অর্থাৎ আপনি দেখেন যে এখানে সবচেয়ে মূল্যবান যে জিনিস, সেটা হচ্ছে সময়। তো আপনি যদি বিদেশে যাওয়ার জন্য আপনি যদি ওয়েট করতে থাকেন, তাহলে আপনার রোগটা তো আর ওয়েট করবে না, রোগটা তো ছড়িয়ে যাবে। তাহলে কি করণীয়? দেশে কি ক্যান্সারের চিকিৎসা আছে? দেশে কি চিকিৎসা করা যাবে? হ্যাঁ, যারা আপনি সামর্থ্যবান আছেন এবং যারা কম আছেন, সবার জন্যই দেশে বর্তমানে ক্যান্সারের চিকিৎসা আছে, এবং আপনি দেশেই চিকিৎসাটা শুরু করবেন, দেশেই শনাক্তকরণ এবং চিকিৎসাটা শুরু করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং এরপরে যদি আপনার মনে হয় যে আপনি পৃথিবীর কোনো একটা দেশ থেকে, ভালো জায়গা থেকে আপনার আর্থিক সঙ্গতি থাকে, তখন আপনি সেখানে যেয়ে আপনি দেখে আসবেন যে আপনার চিকিৎসাটা ঠিক আছে কিনা, আপনি ফলো আপ করে আসবেন, আপনি নতুন পরিবর্তন কিছু লাগলে সেটা আপনি করে আসবেন। কিন্তু দোহাই আপনাদের যে আপনারা ক্যান্সার চিকিৎসার জন্য ওয়েট করবেন না, সেটা আপনি দেশেই শুরু করবেন। বর্তমানে দেশে ক্যান্সার চিকিৎসার প্রায় মোটামুটি সব ক্যান্সার চিকিৎসাই আছে। আপনার ডাক্তার যদি প্রয়োজন মনে করে কোনো কারণে দেশের বাইরে পাঠানোর, তাহলে তিনি পাঠাতে পারেন। তবে আমার প্র্যাকটিস লাইফে আমার আসলে বাইরে ক্যান্সার চিকিৎসার জন্য পাঠানোর কোনো প্রয়োজন
পড়ে নাই। কারণ কি, আমি যদি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চাই যেটা বাংলাদেশে এখনও এরকম অ্যাভেলেবল না, যেমন মলিকুলার টেস্ট দেশি কোম্পানি এখন শুরু করছে, তারাও করতে পারে। পেশেন্ট চয়েস করলো যে আমি দেশের বাইরে থেকে করাবো, সেক্ষেত্রে তারা কিন্তু দেশেই স্পেসিমেন কালেক্ট করে তারা কিন্তু বাইরের দেশ থেকে, এমনকি আমরা ইউএসএ থেকেও টেস্ট করাই নিয়ে আসতেছি। তো এটা আসলে কোনো সমস্যা নেই, এটা চিকিৎসার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার না। চিকিৎসার ক্ষেত্রে যেই ব্যারিয়ারগুলো, তার ভিতরে একটা হচ্ছে দারিদ্রতা। তো সেই দারিদ্রতার ক্ষেত্রেও আমি এই সমাধানটা আপনাদের দিয়ে দিলাম যে আপনি হাতের কাছে একজন, আপনাকে যার উপর ট্রাস্ট হবে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে, তো তার কাছে আপনি চিকিৎসাটা শুরু করে ফেলুন। এরপরে তার কাছে পরামর্শ মতো আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন বা দেশের বাইরে যান, সেটা হচ্ছে পরের ব্যাপার। তো এটাই আর কি। আর ক্যান্সার প্রতিরোধের জন্য ফুসফুস ক্যান্সার আমরা যারা দেখা যাচ্ছে 20 প্যাক এয়ার সিগারেট খেয়েছে, অর্থাৎ 20 প্যাক এয়ার মানে কি, প্রতিদিন সে 20টা করে সিগারেট বা 1 প্যাকেট সিগারেট খেয়েছে, এরকম 365 দিন খেয়েছে, এরকম 20 বছর খেয়েছে, তার মানে সে 7300 প্যাকেট সিগারেট সে সারা জীবনে খেয়েছে। তো এইরকম মানুষ এবং 50 বছরের ঊর্ধ্বে মানুষ বা যাদের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ আছে, তারা কি করবে, তারা রেগুলার স্ক্রিনিং করবে। স্ক্রিনিং কি, তাদের 50 বছর বয়সী তাদেরকে হচ্ছে বুকের একটা এক্সরে করতে হবে এবং ডাক্তারকে দেখাতে হবে। এই স্ক্রিনিং করে তিনি কি করতে পারবেন, তিনি কি ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন? না, ফুসফুস ক্যান্সার প্রতিরোধের জন্য আসলে স্ক্রিনিং টুলসটা দেওয়া হয়েছে এই কারণে যে আপনি যাতে ফুসফুসের ক্যান্সার দ্রুত শনাক্তকরণ করবেন এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করতে পারেন। ফুসফুস ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে আপনারা সবাই মোটামুটি জানেন। আমি আরেকবার বলি যে কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, টার্গেটেড থেরাপি আছে, আর সার্জারি আছে একটা অপশন। তো ইনিশিয়াল অবস্থায় যদি খুব অল্প অবস্থায় যদি ধরা পড়ে, শনাক্ত করা যায়, তাহলে সার্জারি অপশনটা আমরা কাজে লাগাতে পারি। এরপরে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, তারপর রেডিওথেরাপির বিভিন্ন মোডালিটি আছে যেগুলো অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে ফুসফুস ক্যান্সার রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয়, কারণ ফুসফুস হচ্ছে একটা মুভিং স্ট্রাকচার এবং পাশেই হার্ট আছে। তো এই জন্য আমাদের অ্যাডভান্স টেকনোলজি দিয়ে অবশ্যই ফুসফুস ক্যান্সারের চিকিৎসা আমাদের দেওয়া উচিত। তো এটা আর কি। আর টার্গেটেড থেরাপির ক্ষেত্রে আমি আগেই বলেছি যে টার্গেট থেরাপি মোটামুটি মানে সাইড ইফেক্ট অলমোস্ট নাই বললেই চলে এবং এটা অপেক্ষাকৃত সাশ্রয়ী এবং একজন মানুষ শুধুমাত্র একটা ট্যাবলেট খেয়েই ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করতে পারেন, যেক্ষেত্রে কেমোথেরাপির প্রয়োজন পড়ে না। আর যাদের ক্ষেত্রে কেমোথেরাপির প্রয়োজন পড়ে তারাও কেমোথেরাপি নিতে পারবেন। কেমোথেরাপির সাইড ইফেক্ট যেটা আসলে শোনা যায়, আমার পরামর্শ হচ্ছে আপনারা একজন রোগীর কাছ থেকে শুনবেন তার কি এক্সপেরিয়েন্স, কারণ আমাদের ভিতরে অযথা অনেক ধরনের ক্যান্সার ভীতি আছে যা আমাদের চিকিৎসা থেকে অনেক সময় দূরে রাখে। আর ইমিউনোথেরাপির কথা আমি এক লাইনে বলতে গেলে যে ছড়িয়ে পড়া ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রেও যেটা আশার আলো যোগাচ্ছে সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। আমরা অনেক সময় পত্রিকায় দেখে থাকি যে এক ধরনের ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়েছে যে ক্যান্সার পরিপূর্ণভাবে নিরাময় করা যাচ্ছে, তো সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। এটা একটু কস্টলি, কিন্তু এই সব চিকিৎসা মোডালিটি আপনি বর্তমানে বাংলাদেশে পাবেন আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে। তো মোট কথা আমি একটা কথাই বলতে চাই যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে মূল বাধা হিসেবে চিহ্নিত করছে দুইটা জিনিস। একটা হচ্ছে ক্যান্সার ভীতি এবং সচেতনতার অভাব। আমরা যদি সচেতন হই তাহলে ফুসফুস ক্যান্সারও আমরা যদি দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা করে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করতে পারি তাহলে ফুসফুস ক্যান্সারও নিরাময় সম্ভব। দারুণভাবে বলেছেন এবং নিশ্চয়ই আজকে আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন তারা বুঝবেন যে আসলে ফুসফুসের ক্যান্সারের কোনো লক্ষণ উপসর্গ তাদের মধ্যে যদি আসে তাহলে আর দেরি না করে ক্যান্সারের চিকিৎসাটা শুরু করে দিলে তাহলে কিছু হলো আশার আলো, মানে তারা বেঁচে থাকার। আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি আপনাকে, আমেরিকান ক্যান্সার সোসাইটির ফুসফুস ক্যান্সার প্রাইমারি অবস্থায় যদি ট্রিটমেন্ট করা যায় 70% পর্যন্ত ভালো হয়ে যায়। কিন্তু সেটাই যদি আপনি দেরি করেন, একই মানুষ একই চিকিৎসা একই রোগ, কিন্তু এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে সেটা 10%-এ নেমে আসে। দারুণভাবে বলেছেন, চমৎকারভাবে বলেছেন ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, কনসালটেন্ট TMSS ক্যান্সার সেন্টার। আজকে বিকন লাইট ফর লাইফ ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুসের ক্যান্সারের কারণ, প্রতিকার ও চিকিৎসা আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদেরকে সময় দিয়েছেন,
পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, বুঝিয়েছেন, বিভিন্ন কারণ বলেছেন, চিকিৎসার ব্যাপারগুলো বুঝিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে এতক্ষণ অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে পরিবারের মানুষ পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মা বাবা যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, তেমন পরিবারের লোকজন আপনাদের কাছেও গুরুত্বপূর্ণ। যেই ফুসফুস দিয়ে আপনি অক্সিজেন নেন এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়েন, সেই ফুসফুসটার যত্নের ব্যাপারে আপনাদেরকে সচেতন হতে হবে আরও অনেক বেশি। তাই যখনই কোনো ফুসফুসের ক্যান্সারের কোনো কিছু আপনাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ আপনারা বুঝবেন, দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। কেননা যত তাড়াতাড়ি শনাক্ত, তত তাড়াতাড়ি ক্যান্সারের চিকিৎসা, তত তাড়াতাড়ি ভালো হওয়ারও সম্ভাবনা। আজ এই পর্যন্তই, নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।